সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও হাজির হয়েছি না বলা গল্পতে। আমাদের আজকের এই পর্বে প্রতিবারের মতোই একজন অভিনেতা অভিনেত্রী আমাদের সাথে থাকেন। আজকে যিনি আমাদের এই চেয়ারটাতে আলোকিত করেছেন তিনি হলেন অভিনেতা বাপ্পি আশরাফ। বাপ্পি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে শুরুতেই যেটা জানতে চাইব, কিভাবে আপনার মঞ্চ বা অভিনয়ের যাত্রাটা শুরু? আপনি কি শুরু থেকে মঞ্চে কাজ করে এসেছেন? তাহলে সেই গল্পটা থেকে আমরা শুরু করি। কিভাবে মঞ্চে অভিনয় শুরু করলাম সেটা বলার আগে কিভাবে অভিনয় শুরু করলাম বা অভিনয়ের আকাঙ্ক্ষা কিভাবে আমার ভিতরে আসলো সেইখান থেকে শুরু করলে মনে হয় আরেকটু বেটার হয়। জি, অবশ্যই। আমি জিনিসটা ঠিক জানি না, মানে আমার ধারণা থেকে আমি বলছি যে আমি তখন অনেক ছোট, ক্লাস 6-এ বা 7-এ পড়ি। তখন আমার বাবা ছিলেন খুব গম্ভীর টাইপের একজন মানুষ। তার সাথে আমার খুব একটা কথাবার্তা হতো না, কখনো দেখা সাক্ষাৎ খুব একটা হতো না, খুব ভয় পেতাম তাকে। আপনারা যদি জেনারেশন আমি সিনেমা দেখে থাকেন, ওই বাবাটাকে দেখলে আমাকে চিনে ফেলবেন, এরকম। মানে আর কালচার অঙ্গনে কোনো কাজ করা বা এটা তো কল্পনাও করা যাবে না, লেখাপড়ার বাইরে কিছু করাই যাবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে একদিন দেখি মা আমাকে একটা মানে ছোট্ট সবুজ রঙের একটা রেডিও দিল। কিনে দিল? আমাকে দিল মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই বললাম যে রেডিও আমার জন্য? বলছে হ্যাঁ। কোথায় পেলে? বলো তোর বাবা নিয়ে আসছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমার জন্য রেডিও নিয়ে আসছে। যে একটা গুরুগম্ভীর মানুষ, গুরুগম্ভীর মানুষ যে পড়াশোনা ছাড়া কোনো কিছু বোঝেই না পৃথিবীতে। তখন আমরা থাকি খুলনা সাতক্ষীরাতে, মানে বর্ডারের পাশে, একেবারে ইন্ডিয়ান বর্ডারের পাশে। তো ওইখানে কলকাতার আকাশবাণীতে বড়লিনের সংসার বলে একটা 15 মিনিট বা আধা ঘন্টার চাঙ্কে একটা নাটকের ইয়ে হতো, রেডিও নাটক। তো আমি খুব শুনতাম ওটা, সিনবাদ, অমুক তমুক, এগুলো। তো শুনতে শুনতে না আমার সময় মনে হলো যে আমিও যদি এদের মতো বলতে পারতাম। তো আমি জানি না, এভাবে হয়তো আমার মধ্যে এই অভিনয়ের বীজটা ঝুঁকে যেতে পারে, শিল্পী মনের যে তৈরিটা। হ্যাঁ। তার কিছুদিন পরে আমরা খুলনা সাতক্ষীরা থেকে আমরা ঝিনেদায় চলে আসলাম। ঝিনেদাতে আমার বেড়ে ওঠা আর কি, স্কুল কলেজ। তো ওইখানে এসে আমি গ্রাম থিয়েটারের পার্ট হিসেবে ঝিনেদা থিয়েটার শুরু করলাম আর কি, মঞ্চে অভিনয় করা শুরু করলাম। ওখান থেকে অভিনয়ের পাশাপাশি তখন আমি উপস্থাপনা করি, অনুষ্ঠান পরিকল্পনা করি, সেই ছোটোবেলা থেকেই। হ্যাঁ, তখন আরও 2-3 বছর, তখন মনে করেন ফার্স্ট ইয়ার, কলেজ ফার্স্ট ইয়ার। তো এবং ঝিনেদা শহর আমার কাছে একদম নতুন শহর। আমি অনুষ্ঠান উপস্থাপনা করতে চাইতাম আর কি, তো কখনোই আমাকে মঞ্চে সুযোগ দেওয়া হতো না। তখনকার ফেমাস যারা ডিস্ট্রিক্ট শহরে, তারা হয়তো তখন ওই জায়গাটা ছাড়তে চায় না। তো এক জায়গায় উপস্থাপক পাওয়া যাচ্ছে না, একদিন একটা পাড়ার অনুষ্ঠানে আমাকে ডাকা হলো। আচ্ছা আচ্ছা। তা আমি চিন্তা করলাম আমার সুযোগ, হাতছাড়া করা যাবে না। কিন্তু কখনোই আমি ওই মানে এখন একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অমুক দাস আর তবলাই সহযোগিতা করছেন অমুক কর্মকার, এই জাতীয় কোনো স্ক্রিপ্টিং আমি ব্যবহার করি নাই কখনো অনুষ্ঠান উপস্থাপনায়। আমি আমার মতো স্ক্রিপ্ট তৈরি করতাম। আমি প্রচণ্ড কবিতা ভালোবাসতাম, গদ্য পড়তাম, প্রচুর পড়াশোনা করতাম আমি। তো সেসব দিয়ে আমি স্ক্রিপ্ট তৈরি করে পারতাম সুন্দর করে। তো সেটা কখনোই ওই শহরের মানুষ কখনো এই ধরনের উপস্থাপনা শোনে নাই। তো তারপর থেকে আমি দেখলাম যে উপস্থাপনায় আমার খুব, মানে যেখানেই অনুষ্ঠান হোক আমাকে এটা লাগবে, ডাক পড়ছে প্রশাসন থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, পাড়া থেকে শুরু করে, সব জায়গাতে। তো ওইখানে যখন অনুষ্ঠান যেহেতু আমি অর্গানাইজ করতাম, প্ল্যানিং করতাম, তো নাচের আলাদা টিম ছিল আমার, গানের আলাদা টিম ছিল, বাদ্যযন্ত্রের আলাদা টিম ছিল, অভিনয়ের আলাদা টিম ছিল। ছোটো ছোটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে তো 15 মিনিটের একটু ইয়ে করলাম, একটা গম্ভীরা দিয়ে দিলাম, দুজনকে রেডি করে, পিছন থেকে আমি প্রম্পট করে ডায়লগ দিয়ে দিলাম, এরকম। তো ওই সময় নাচের যে গ্রুপটা ছিল ওখানে, ওর কথাটা বলতে হয়, লাইজু নামে একটা মেয়ে, ও আমাকে একদিন বললো যে আচ্ছা, আপনার ভয়েস এত সুন্দর, আপনি তো খবরও পড়তে পারেন, কমেডি করে খবর পড়েন। আমি কমেডি করে খবর পড়ি তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপস্থাপনা তো করি, কবিতা আবৃত্তি তো করি। তো বলে আপনার এত সুন্দর ভয়েস, আপনি রেডিওতে অডিশন দিতে পারেন না? তখন বাংলাদেশ বেতার আর রেডিও, আর কিছু নাই, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও। হ্যাঁ। তো আমি বললাম তাই নাকি, দেখাই যেতে পারে।
তো ওইখানে একটা অনুষ্ঠান শেষে ওই কথাটা বললো আমাকে। ওইখানে ঝিনেদার শোলকুপার একটা জায়গা আছে, ওইখানের একজন আর্টিস্ট ফিরোজ খান ওনার নাম, উনি ওই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছিলেন। আচ্ছা আচ্ছা। তাই বললাম যে আচ্ছা আপনি তো রেডিওতে কণ্ঠ দেন, এই কি এর নিয়ম টিয়ম কী? বলছে তুমি করতে চাও? আমি বললাম হ্যাঁ আমি উপস্থাপনা করতে চাই, নাটক করতে চাই। দাও একটা সাদা কাগজের উপর লিখে দাও, আমি জমা দিয়ে দেবো। তো সাদা কাগজের উপর একটা দরখাস্ত লিখে দিলাম। এই 2 সপ্তাহের মধ্যে দেখি যে আমার বাসায় অডিশনের একটা ডাক চলে আসলো, লেটার আসলো খুলনাতে। সেটা আমি থাকি ঝিনাইদহে। তো খুলনাতে আমি গেলাম, গিয়ে খুলনাতে যাতায়াত ভাড়াটা জোগাড় করো আমার জন্য তখন অনেক কষ্টকর ব্যাপার, ছাত্র মানুষ একেবারেই ছাত্র। তো ওইখানে গিয়ে আমি অডিশন দিলাম। তো পরে শুনলাম একটা ছেলে একটা মেয়ে নিয়েছে, ওরা 800 জন আমরা অডিশন দিলাম। 800 জন? হ্যাঁ টোটাল। তো এই আমার বেতারে ঢোকা, খুলনা বেতারে। আমি 800 জনের মধ্যে একমাত্র আপনাকেই নিয়েছে, আরেকটি মেয়েকে নিয়েছে নাটকে, এবং সেটা নিয়েও তাদের মধ্যেকার ভিতরে তাদের মধ্যে একটু গঞ্জাম চলছে যে হ্যাঁ আমার ক্যান্ডিডেট নেওয়া হলো না, এটা সেটা কোথায় ঝিনাইদহ থেকে আসছে, কেউ চেনে না তাকে নিল। এবং ওই সময় 21শে ফেব্রুয়ারি কিছুদিন আগে হয়তো এটা ঘটলো। 21শে ফেব্রুয়ারি বিশেষ নাটকে আমাকে কাস্টিং করে ফেললো রেডিও থেকে, কিশোর নামে একটা ক্যারেক্টার, ভার্সিটির পড়ুয়া ছেলে আর কি এরকম। তো যাই হোক, ওই এরপরে আমি ওখানে নাটকের পরে ভাবলাম একটু অ্যানাউন্সমেন্ট করি, একটু করলাম, একটু নিউজ পড়লাম কয়েকদিন, একটা ম্যাগাজিন অনুষ্ঠান হয় ওটা উপস্থাপনা করলাম। মানে সব ক্ষেত্রে আপনার বিচরণ দেখতে পাচ্ছি, নাটক, উপস্থাপনা, তারপর হ্যাঁ হ্যাঁ মানে সব কিছু এটা করছি আমি। তো এরকম একটা সময় আমার মনে হলো যে খুলনা আমার আর পোষাচ্ছে না, আমি একটু ঢাকা যাই। ঢাকামুখী হলাম। ঢাকা আগে থেকেই আমার প্ল্যানিং ছিল যে আমাকে যদি কিছু করতে হয় তাহলে এই মানে খুলনা বা ঝিনাইদহ বসে থেকে হবে না, আমাকে ঢাকা যেতেই হবে। তো ঢাকাতে আসলাম। ঢাকাতে আসলে নাগরিক নাট্যাঙ্গন নামে একটা ইয়ে আছে। আচ্ছা আমি এর মাঝে একটু ছেড়ে গেছি, সেটা রাজশাহী ভার্সিটিতে শামস সুমন ভাই, উনি ঢাকাতে চলে আসছে। ওই জন্য টেলিভিশনে ওনাকে দেখছি আমি তখন রাজশাহী ভার্সিটি, 3 বছর জুনিয়র আমি ওনার। উনিও কবিতা আবৃত্তি করে, আমিও কবিতা আবৃত্তি করি। উনিও ফেমাস, আমিও ফেমাস। আমি একটা কবিতা আবৃত্তি করি, ক্যাম্পাসে ফেমাস। হঠাৎ করে সুমন ভাইকে আমি টেলিভিশনে দেখে অবাক হয়ে গেলাম। না সুমন ভাই গেল মানে আমাকেও যেতে হবে টেলিভিশনে, আর ভিতরে তো ক্ষুধাটা তো আমার আছেই। তো ঢাকাতে আসলাম, এসে আমি প্রথমত জামাল উদ্দিন হোসেনের নাগরিক নাট্যাঙ্গন ইয়ে করলাম, এক বছরের কোর্স করলাম থিয়েটার স্কুলে। অনেক মানুষের সাথে, বড় বড় মানুষদের কাছ থেকে মানে আমি ক্লাস নিলাম, শিখলাম, জানলাম। এর মাঝে শুনি যে আমার থিয়েটার স্কুলে 6-7 জন নাট্যকেন্দ্রে চলে গেছে, তারিক আনাম খানের নাট্যকেন্দ্র। তো আমার মাথা নষ্ট হয়ে গেল, হ্যাঁ ওরা নাট্যকেন্দ্র গেল, আমি তো নাট্যকেন্দ্রে যেতে হবে। তারিক ভাইয়ের সাথে আমি ফোনে কথা বললাম, সেটা একটা অন্য অনেক বড় একটা গল্প, সেটা পরে বলবো। তো গিয়ে একদিন বললাম যে আমাকে নিতেই হবে। বললাম আমি তো কাজের মানুষই চাই, তুই কাজ শুরু কর। আমি মঞ্চে শুরু করলাম ইয়েতে আর কি। মানে আপনার আগ্রহ স্পৃহা দেখে ওনারা সাদরে আমন্ত্রণ করলেন মঞ্চে? হ্যাঁ মানে অডিশন হয়ে নেওয়া হয়ে গেছে, মানে মনে করেন যে 400-500 জনের মধ্যে থেকে 8-10 জন নিয়েছে ওরা। তারপর অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তারপর আমি গিয়ে বললাম যে না আমাকে নেওয়া লাগবে। আপনি ঈদের কয়েকদিন পরে অডিশন ডাকছেন, আমি ঈদের গ্রামে বাড়ি গেছিলাম, আমি জানতাম না। না তৌকির না আসলে হবে না। কিছু তৌকির না আসলে হবে না, ওদেরকে নিয়ে আজকে আপনার ফার্স্ট মিটিং করবেন, আমি জানি। আমি গিয়ে বসছি জায়গায়, আচ্ছা বস, তো কাজের মানুষই আমাদের দরকার। তো এই আর কি। আর খুলনা থেকে তো আমি এনওসি নিয়ে আসছিলাম রেডিওতে। সকাল 7:10 মহানগর নামে একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম আমি, বাংলাদেশ বেতার আগারগাতে আর কি, রেডিও বাংলাদেশ। তখন ভয়েসের প্রতি না আমার মানে একটা বিতৃষ্ণা এসে গেল, যে কষ্ট করি, কেউ দেখে না, কেউ জানে না, কেউ চেনে না। আবার ভয়েস তো দেখে বোঝা যায় না ওইটা আমার ভয়েস, মাইক্রোফোন ভয়েসে আমার ভয়েস চেঞ্জ হয়ে যায় অনেক। তখন আজিজ সুপার মার্কেটে আমার একটা আইটির উপরে ট্রেনিং সেন্টার আছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার। তখন আমরা জানি অভিনয়ের পাশাপাশি এটা আপনার একটা পেশাগত জায়গা, আইটি সেক্টরটা। হ্যাঁ, এটাই পেশা, প্রথম পেশা এটাই ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি বসতাম দোতলায়, আর 3 তলায় তখন নিত্য উপহার নামে একটা প্রতিষ্ঠান ছিল, বাহার ভাই হচ্ছে ওই স্ক্রিন প্রিন্টের কাজ করতো, মানে হ্যান্ডমেড পেপারের উপরে বিভিন্ন দাওয়াতপত্র, কখনো বুয়েটের 40-50টা টি শার্টের উপর একটু প্রিন্ট করে দেওয়া, এগুলো করতো। তো তখন টোকন ঠাকুর হচ্ছে আমার শহরের ঝিনেদার ছেলেবেলার কবি টোকন ঠাকুর। হ্যাঁ, তো কবি টোকন ঠাকুরকে দিয়ে আমি ঢাকাতে এসে অলরেডি তখন আলফ্রেড খোকন,
রহমান হেনরি, এদের সাথে মোটামুটি তৈরি হয়েছে, মাসুদ সেজান। সরোয়ার ফারুকের সাথেও আমার তখন পরিচয় হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার কথাবার্তা বলি টুকটাক, ওই নিত্য ভরে গেলে বসি টসি। তো একদিন বাহার ভাই সরোয়ার বললো যে বাপ্পি ভাই যে রেডিও আর্টিস্ট, নাটকে, অ্যানাউন্সমেন্টে, নিউজ কাস্টিংয়ে, এই আর্টিস্টটাকে আপনি চোখে দেখতে পান না? তো স্যার বললো তাই নাকি? তো আমি বললাম যে তুই তো কখনো আমার দোকানে ঢুকিস নাই, চল যাই একটু দোতলায়। ফারুকি ভাইকে? হ্যাঁ। তো বললো চল। তো গিয়ে বলছে যে আমি তো ভাবতাম তুই কম্পোজ টম্পোজ করিস, দেখি তুই ট্রেনিং করাস। আমরা হ্যাঁ ট্রেনিং করাই। আমরা র্যাকের দিকে তাকে বলছে আচ্ছা এইসব বস্তু এতগুলো বই তোর নাম লেখা কেন? আমি বললাম তোরা যে নাটকের প্রপসে যেমন নাম লিখে রাখিস আমি ওরকম লিখে রাখছি। কিন্তু বাস্তবে তো আপনি আইটির উপরে অনেক বই লিখেছেন, আমি যতটুকু জানি 47টা বই লিখেছেন এই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তখন অতটা ছিল না, তখন হয়তো 15টা বা 15-20টা এরকম হবে। 47টার প্রায় অর্ধেক। হ্যাঁ, আমার বইগুলো আসলে মানে ইন্ডিয়ার 3টা প্রভিন্স এবং বাংলাদেশের সবগুলি বেস্ট সেলার। তো এই পরিচয়টা অনেকেই জানে না আর কি। ইভেন আমি আমার বইয়ের পিছনে কখনো ছবি টবি দিতাম না, 10 বছর দিই নাই আমি। পরে পাবলিশার বলে কেন আপনি ছবি দেন না? তো আমি ছবি দেওয়ার পরে অনেকে চিন্তা করলো এই লোক কি সেই লোক যাকে আমরা অভিনয়ে দেখি? তার পর্যন্ত জানতো এই দুটো বাপ্পি আসাও আলাদা লোক, আলাদা মানুষ আর কি। তো এই হলো আর কি। এরপরে মোস্তফা সরোয়ার ফারুকী তখন 51টি নাটক করে প্রচণ্ড হিট, তার ব্যাচেলার সিনেমা শুটিং চলছে। তো মার্জুক রাসেল আমাকে একদিন 2-3 দিন আসলে বললো যে পলাশ ভাইকে দিয়ে একটা ক্যারেক্টার করানো হচ্ছে, ওটা হচ্ছে না, 6-7টা সিন আছে, আপনি করবেন? আমি বললাম 6-7টা সিনেমা এখানে করতে হবে। তখন তো ব্যাপারটা বুঝিও নাই আমি, না 6-7টা সিন করবো না। শুটিং যেদিন শেষের দিকে আর কি, সেদিন আমার বলছে আহারে ফরিদি ভাইয়ের সাথে 6-7টা সিন ছিল, করলেন না। বললাম ফরিদি ভাইয়ের সাথে 6-7টা সিন? তুই তো একবারও আমাকে বলো না যেটা ফরিদি ভাইয়ের সাথে সিন। ও মাই গড। তো একটা সিন হলেও করতাম আমি। তো যাই হোক, পরে বালক বালিকা নাটকে সরোয়ার আমাকে কাস্ট করলো। এই সরোয়ারের হাত ধরে আমার টেলিভিশন মিডিয়াতে আসা। আপনাকে দেখলে কিন্তু এখনো দর্শকরা ভাই ব্রাদার গ্রুপেরই একজন মনে করে, মানে আপনাকে দেখলে ভাবে যে আপনি ভাই ব্রাদার গ্রুপের বাইরে কাজও করেন না, কিন্তু ইদানিং করছেন, এমন কি বিষয়টা? কখনো এরকম বিষয় না, কখনো এরকম বিষয় না। কারণ আমি যখন সরোয়ারের সাথে কাজ করছি এবং ভাই ব্রাদারদের সাথে কাজ করেছি, অনেক সলো নাটকেও কাজ করেছি, তখন আমি আমার সব থেকে বড় সিরিয়াল করেছি গোলাম সোহরাব আব্দুলের এনটিভির শান্তকুটির নামে। শান্তকুটি? হ্যাঁ, শান্তকুটিতে আপনি ছিলেন? শান্তকুটিতে আমি মেইন ক্যারেক্টার। এটা তো একটা হিট নাটক ছিল। একটা হিট নাটক ছিল, এবং আমার বিপরীতে ছিল খুব হিট পরিচালক, এবং আমার বিপরীতে তখন ছিল তিশা, নুসরত ইমরোজ তিশা। তখন সে হিট নায়িকা। তারপরে সৌম্য নজরুলের আমি সিরিয়াল করছি, মানব মানিকের সিরিয়াল করছি, কাফিবীরের সিরিয়াল করেছি কয়েকটা। এইগুলো না করে কেন মানুষ আমাকে ভাই ব্রাদারের গণ্ডির মধ্যে আটকায় দেয় আমি জানি না। হ্যাঁ, ভাই ব্রাদারের কাজও তো করছি, বা আমার অফিস, আমার কার্যস্থল, ওই জায়গা ভাই ব্রাদারদের সার্বক্ষণিক আড্ডার একটা জায়গা ছিল, শাহবাগের আজিজ মার্কেটে আর কি। তো সেক্ষেত্রে হ্যাঁ, ভাই ব্রাদারদের পার্ট আমি, তার মানে অনলি ভাই ব্রাদার না তো। আমি কখনো কোনো সিন্ডিকেট, কোনো লবিংয়ের মধ্যে তো নাই, এখনও না। না, ওটা মানে সাধারণ দর্শকরা বা আমরা মনে করি ওইটা একটা পরিবারের মতো। মানে ফারুকী ভাইয়ের নাটকে যারাই কাজ করেন, যেই কাজ করুক, মনে হয় যে তারা একটা পরিবার, ভাই ব্রাদার, এবং তারাও সেটা বলতে পছন্দ করতেন। এই কারণে মনে হয় জনগণের মধ্যে বেশি ছড়িয়ে গেছে। আমি জানি না, আমি কখনো বলি নাই, কিন্তু কথা হচ্ছে যে সাধারণ দর্শকের থেকেও হয়তো কিছু নির্মাতা বা সাংবাদিক এরাই হয়তো এই বলাটাকে একটু বেশি তৈরি করে ফেলছে। কারণ হাসান মাসুদ কি তখন অন্য কারোর সাথে কাজ করে নাই? হ্যাঁ, অনেক কাজ করেছে। তাহলে মার্জুক রাসেল কি করে নাই? হ্যাঁ, এখনো করছে। কচি ভাই করে নাই? সবাই তো করেছে। তো ভাই ব্রাদার, সিন্ডিকেট এসব বলার আমি কোনো ব্যাখ্যা আমি জানি না আর কি। আমার ভুল হতে পারে, কিন্তু এরকম না ব্যাপারটা। আপনি এখন যে কাজগুলো করছেন, নাটক বা সিনেমা, তবে একটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে আমি অসংখ্য নাটক করলেও দেখা গেল ভাই ব্রাদারদেরগুলো সুপার ডুপার হিট। এখন এইটার ক্ষেত্রে যদি এখন ওই লোগোটাকে আমার লাগিয়ে দেয়, এরকম একটি, যেমন এখন অমি বেশি কাজ করছে, এখন অমির বেশ কিছু নাটকেও আপনি কাজ করেছেন, যেমন কিডনি, তারপর ফিমেল 3। এখন অমির কাজ ভালো, ভিউ ভালো, সেই ক্ষেত্রে আপনার আরও প্রসারিত হয়ে গেছেন আপনি। মানে আপনার অভিনয়টাও সুন্দর, অভিনয়ের জায়গাটা সুন্দর দেখে প্লাস ভিউ বেশি দেখে আরও ব্যাপকভাবে যেন আপনারা প্রসারিত হচ্ছেন ভাই ব্রাদার হিসেবে।
কারণ এখন ভাই ব্রাদার হিসেবে যেহেতু ফারুকী ভাই নাটক করেন না, এখন ভাই ব্রাদার হিসেবে আমরা অমি গ্রুপটাকেই ধরি। এটাকে আপনি কিভাবে দেখেন?